হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যোধপুরে আমরা যে হোটেলটিতে উঠেছিলাম, হোটেল কাঙ্কারিয়া হেরিটেজ, সেই কাঙ্কারিয়া হেরিটেজের একটি রুম ট্যুর দিয়েছিলাম এবং আমাদের জয়সলমের থেকে যোধপুরের রোড ট্রিপের অভিজ্ঞতাও শেয়ার করেছিলাম সেই পর্বটিতে। আজকের এই নতুন পর্ব আমার রাজস্থান সিরিজের 4th এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যোধপুর ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা। যোধপুরের শহরের ভিতরেই আমরা ঘুরে দেখেছিলাম নানান দ্রষ্টব্য জায়গা, যার মধ্যে যশবন্ত থাডা, উমেদ ভবন, মেহরানগড় ফোর্ট, দারুণ দারুণ কিছু ইটারিজ আমরা এক্সপ্লোর করতে পেরেছিলাম আমাদের এই 2 নাইট স্টেতে। আজ সেই সমস্ত গল্প নিয়েই থাকলো রাজস্থান ভ্রমণের 4th পর্ব। হোটেল থেকে বেরোলাম, ক্লক মার্কেটের দিকে হেঁটে যাব এবার। চলুন আপনাদের যোধপুর এবং অ্যাজ আ হোল ওভারঅল রাজস্থানের দিওয়ালির যে ভাইব সেটা দেখাই। আশা করি আপনারাও এনজয় করবেন। কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়েছে এখানে ফেস্টিভিটি সেলিব্রেট করার জন্য। ধরে নিতে পারেন এদের কাছে আজকে দুর্গাপুজোর সপ্তমী। কালকের দিনটা অবশ্যই মেন জায়গা, কালকেও আমরা এখানেই থাকবো, দেখতেই পাবো। সব বাড়িতে দেখুন লাইট দিয়েছে, আর এই যে গোটা জায়গাটা পরপর পরপর কিন্তু প্রচুর হেরিটেজ বিল্ডিংস আছে। যে হেঁটে যাচ্ছি দেখুন গলি গলির মধ্যে দিয়ে, সব বাড়ির রঙই নীল রং। অনেক গলিতে না হাঁটতে হাঁটতে আমার আর তৃষার কলকাতার পুরনো গলিগালার কথাটাই মনে পড়ছে। মনে হচ্ছে যেন কলকাতার একটু নর্থ কলকাতার দিককার যেরম গলি সেরম কোথাও পৌঁছে গেছে। এবং এখানে আর একটা খুব হেরিটেজ থাকবার জায়গা, অনেক ফরেনার্সরা এখানে এসে দেখছি উঠেছেন। ক্যাফেটেরিয়াও আছে, সেটা হচ্ছে এই পাল হাভেলি। কি দুর্দান্ত দেখুন, আমাদের হোটেল থেকে 2 মিনিট লাগলো হেঁটে আসতে। এই তো পুরনো দিল্লি এবং আগ্রার কথা মনে করাতে বাধ্য লোককে। ভিড়টা দেখছেন, শুধু ছোটি দীপাবলির ভিড় দেখুন। এই আমাদের সামনে যোধপুরের বিখ্যাত ক্লক টাওয়ার, আর এই ক্লক টাওয়ারকে ঘিরে একটা ইনর্মাস মার্কেট প্লেস আছে, ইনর্মাস, হিউজ। দেখুন কত দোকান, কত জিনিসপত্র বিক্রি বাট্টা হচ্ছে, এবং এখানে অ্যাকচুয়ালি রিজনেবল রেটে জিনিস পাওয়ার একটা সুযোগ আছে। এই আমাদের সামনে সরদার মার্কেট, যেটা মেইন মার্কেট এখানের, তার এন্ট্রেন্সের একটা তোরণ মতো চোখে পড়ছে। সরদার মার্কেটে ভিড় দেখুন, মানে একটা লোকের থেকে একটা লোকের গ্যাপটাও আর দেখা যাচ্ছে না। আর আশা করি যত বিকেল বাড়বে, যত ঠান্ডা ঠান্ডা ভাব হবে আশপাশে, তত ভিড় বাড়বে। এগুলো কত করে? 300 টাকা। দারুণ। সামনেটা দেখা, সামনেটা দেখা দেখুন, একদম পিওর কটন স্কার্ট 300 করে বিক্রি হচ্ছে। হোটেল কাঙ্কারিয়া হেরিটেজের 5th ফ্লোরে এই রুফটপ রেস্তোরাঁ এবং ক্যাফেটেরিয়া সেকশনটি আছে। অপূর্ব সুন্দর সিটির ভিউ আছে এই ক্যাফেটেরিয়াটি থেকে, এবং এই জায়গাটা ইটসেলফ দুর্দান্তভাবে সাজানো। আমি লোভ সামলাতে পারছি না আপনাদের দেখানোর জন্য। চলুন চট করে গোটা ক্যাফেটেরিয়াটার একটা ট্যুর করে দিই। হোটেলটা একটা অসাধারণ প্রপার্টি, মানে পা দেয়া থেকে এত ভালো লাগছে না, মুগ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার সামনে গোটা যোধপুর সিটি দিওয়ালি লাইটসে সেজে উঠেছে। কি অনবদ্য লাগছে না? যে দিকটা তাকাচ্ছি সেদিকটা একেবারে আলোয় ঝলমল ঝলমল করছে। অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে ক্যাফেটেরিয়ার একটি অংশ, বাইরের অংশ। এখানটাও লাইট দিয়ে সাজানো, ভিতরে প্রচুর প্রচুর বসবার জায়গা। আর মেইন পার্টটা আপনাদের দেখাই, ওখানে গান হচ্ছে, লাইভ মিউজিক হচ্ছে, কতটা বুঝতে পারবেন জানি না। ক্যাফেটেরিয়াটার এই অংশটার পিছনের থেকে কিন্তু মেহরানগড় ফোর্টটা দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। এই আমার সামনে মেহরানগড় ফোর্টের ভিউ। আমাদের
হোটেলের 5th ফ্লোরের রেস্তোরাঁর অংশটি থেকে। নিচে গোটা ব্লু সিটি আলোয় ঝলমল করছে, আনবিলিভেবলি সুন্দর, অসাধারণ। আমাদের কাংকারিয়া হেরিটেজে বাকি সমস্ত কিছু ভালো হলেও খাবার অতি জঘন্য। মানে বিকেলে আমাদের ইভিনিং স্ন্যাক্স খেয়ে ভালো লাগেনি, তাই পায়ে পায়ে চলে এলাম এই পাল হাভেলির ইন্ডিক রেস্টুরেন্টে। এখানে রিভিউ বেশ পজিটিভ দেখলাম, এবং আমাদের ওখানে আরেকটা সমস্যা হচ্ছে, ওখানে ননভেজ কোনো অপশান নেই, একেবারেই নেই। আমাদের একটু ননভেজ খাওয়ার ইচ্ছে ছিল আজকে, তাই দেখি ইন্ডিকে বসবো। ইন্ডিকেও রুফটপ সেকশন আছে, এবং ওখান থেকেও কিন্তু মেহরানগড় ফোর্ট একইভাবে দেখা যায়। লেটস সি জায়গা পাই কিনা। এটাই ইটসেলফ একটা প্যালেস মনে হচ্ছে, এত বিশাল জায়গা, গেটখানা দেখুন শুধু, অসাধারণ। ইন্ডিকের এই রেস্তোরাঁটা 2nd ফ্লোরে, শুধু থাকবার জায়গাটা দেখুন, চোখে তাক লেগে যাচ্ছে, অপূর্ব। আর এটা ওনাদের রুফটপ সেকশন, ভিতরে একটা এসি সেকশনও আছে। এখানের আবার ভিউটা, একদিকে ক্লক টাওয়ারের ভিউটা আসছে, আর মেহরানগড় ফোর্টটা আরো উপরে আছে, এই পিছন দিকটা মেহরানগড় ফোর্ট। কি অসাধারণ ভিউ দেখুন, এখান থেকে ফোর্টটা দেখা যাচ্ছে, এর ওপরেও আবার একটা বসবার সেকশন আছে। ইন্ডিক হোটেলের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, আমি না খেয়েই বলতে পারি একবার শুধু এখানের জায়গাটা ঘুরে দেখবার জন্য হলেও এসে থাকবেন। এই পাল হাভেলিতে ঘর ভাড়া দেখলাম মোটামুটি 10-11 হাজার টাকার মতো। পুরোনো হাভেলির যেরকম রুম হয় সেরকমই অনলাইনে কিছু রিভিউজ দেখছিলাম। আমরা অর্ডার দিলাম একটা চিকেন কাবাব, বাটার নান, আর চিকেনের আর একটা লাজবাব বলে ওদের এখানের কোনো প্রিপারেশন। তো সেটা আমাদের খেয়ে জানাতে পারবো কেমন, তবে এই পরিবেশটাই মুগ্ধ করেছে। একটাই যে সতর্কতার বাণী, সেটা জানতাম না আর কি। আমরা আসার পর নোটিস করলাম ঠিক 9:15 বাজলো, মেহরানগড় ফোর্টের আলোগুলো কিন্তু নিভে গেল। তাই যদি ছাদে বসে ফোর্টের বিউটিটা এনজয় করতে চান, তাহলে 9টার আগে আসার চেষ্টা করবেন, মানে একটু আর্লি ডিনার করতে হবে। তৃষাকে একবার মেহরানগড় ফোর্টটা এখন দেখাতে বলবো। দেখুন ওখানে কিন্তু আর ওই সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না আলোগুলো নিভে যাওয়ার পরে, বাট এত ভালো অ্যাম্বিয়েন্স, এত মানে একটা ক্লাসি এখানে ফিলটা দুর্দান্ত। রাজস্থানে পৌঁছানোর পরেই ভালো ইটারি এবং রেস্টুরেন্টের খোঁজেছিলাম আমি আর তৃষা, এবং একদম 5 আউট অফ 5 এক্সপিরিয়েন্স হলো এই ইন্ডিকে পৌঁছে। সত্যি কথাই আমাদের কাংকারিয়া হেরিটেজের সামনে এরকম ভালো একটি যে জায়গা আছে, আমরা এখানে না গেলে হয়তো সম্পূর্ণটা মিস করতাম। এবং সেদিনকার ভাইবটা আরও ভালো লাগছিল, কারণ আশপাশে দিওয়ালি ফেস্টিভিটি ছিল। গোটা শহরটা যেন মনে হচ্ছিল আলো দিয়ে মোড়া, অপূর্ব সুন্দর। আপনাদের সবাইকেই আবারও বলে রাখলাম, যোধপুরে যেখানেই থাকুন না কেন, ডিনার করতে হলেও কিন্তু একবার ইন্ডিকে অবশ্যই যাবেন। আমরা দুটো বাটার নান, চিকেনের একটা সাইড ডিশ, কাবাব, ফ্রেশ লাইম সোডা, এই সব খেয়ে সুইগি ডাইন আউটের কিছু অফার টফার দিয়ে টোটাল 2500 টাকা বিল পেমেন্ট করলাম। বাট ইটস ওয়ার্থ এভরি পেনি। আপনারা যারা যোধপুরের এরকম ওল্ড সিটিতে আছেন, ক্লক টাওয়ারের আশপাশে কোথাও আপনাদের হোটেল, আমার কথা লিখে রাখুন প্লিজ। ডিনার, লাঞ্চ যেটা প্রয়োজন, লাঞ্চে একটু রোদ লাগবে তো লাঞ্চটা বলবো না, 9টার মধ্যে এখানে আসুন, একটা ভালো সিট নিয়ে এখানের খাওয়া দাওয়া এবং এনাদের রিসেপশনটা সেটাকে অনুভব করুন। আমি কথা দিতে পারি আপনি মুগ্ধ হবেন। যোধপুরে দ্বিতীয় দিন আমরা ঠিক কাংকারিয়া হেরিটেজের আবার সেই রুফটপ রেস্তোরাঁতে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করতে।
গোটা হোটেলটা এত অ্যাস্থেটিক্যালি সাজানো তার একটা নিদর্শন আপনাদের দেখাই ওনাদের সিঁড়ি থেকে উঠবার একটি জায়গায়। দেখুন শুধু, এটা কালকে দেখানো হয়নি। এইরকম সুন্দর বসবার জায়গা, এটা কিন্তু কমন লবি, কোনো ঘর নয়, কোনো আলাদা কিছু নয়, এবং হোটেলের প্রতিটি কোণা থেকেই কিন্তু মেহরানগড় ফোর্টের এরকম সুন্দর ভিউ আছে। এবং ব্লু সিটি নামে পরিচিত এই যোধপুর শহরেরও কিন্তু দুর্দান্ত ভিউ আছে এই হোটেলটি থেকে। চলুন, আমরা তো আছি 4th ফ্লোরেই। আমাদের যেটা সুবিধা হচ্ছে, আমাদের সিঁড়ি দিয়ে সামান্য একটু উঠলেই রুফটপে পৌঁছানো যাচ্ছে। কাল রাতের বেলা দেখিয়েছিলাম। গুড মর্নিং। আর আজকে সকালবেলা কিছুটা এরকম পরিবেশ। অসাধারণ না? উফ, মেজমারাইজিং। সকালে যদি একটু গরমটা কম থাকতো তাহলে যেন আরো মজা হতো। এই দেখুন, এখানের ঘর বাড়ি আশপাশের সমস্ত দেখতে পাচ্ছেন তো, বেশিরভাগ আমি বলবো 30% আর পেইন্টেড ইন ব্লু। মানে এইটার পিছনের কারণ অনেক রকম আছে। প্রথমে বলা হতো যে এখানের যারা ব্রাহ্মণ ক্ল্যান তারা নিজেদেরকে আলাদা করে রাখবার জন্য ব্লু কালার করতো, পরে নন ব্রাহ্মণরাও করা শুরু করে। তবে সাইন্টিফিক্যালি যেটা কারণ সেটা হচ্ছে এই পেল ব্লু কালারটা কিন্তু শীতলতা প্রদান করে, বাড়ি অনেকটা ঠান্ডা রাখতে সাহায্য করে, কারণ এগুলো সবই গরমের জায়গা। সকাল 9:10 মতো বাজে, আমরা এলাম ব্রেকফাস্ট করতে। আর এরকম একটা জায়গা যদি হয় ব্রেকফাস্ট করার জন্য, এরকম ওপেন টেরেস, সামনে ফোর্টটা দেখা যাচ্ছে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর ব্রেকফাস্টে কি কি আমরা খাচ্ছি বা বাফেতে কি কি রয়েছে একটু শেয়ার করে দিই। আমি নিয়েছি পোহা, ইডলি, সাম্বার, এছাড়াও আলুর পরোটার অপশন রয়েছে, এছাড়াও ওদের কোনো ডাল পাকওয়ান টাইপের কিছু রয়েছে। আচ্ছা, এছাড়াও কর্নফ্লেক্স, চকোস তো রয়েছেই, ব্রেড টোস্ট আপনি করে নিতে পারেন, ওখানে অপশন রয়েছে, কাট ফ্রুটস রয়েছে, চা কফি তো রয়েছে। ঘড়িতে বাজে সকাল 10:30। আমরা আমাদের হোটেলের বাইরেটা এসে দাঁড়ালাম, কারণ আমরা অটো নিয়ে এখন ওই ব্লু লেন যেটা যোধপুরের বিখ্যাত সেটাকে এক্সপ্লোর করতে যাব। আমাদের গাড়িওয়ালা তিনি কিন্তু একটু দূরে আছে আমাদের থেকে আজকে, কারণ এইখানে রাস্তাঘাট এত ন্যারো না, এখানে ওনার ওই ইনোভা ক্রিস্টা নিয়ে ঘোরাটা একটু চাপের। যদিও আইডিয়ালি প্যাকেজ অনুযায়ী ওনারই সব কিছু ঘোরানোর কথা, তবে আমরাই ওনাকে বললাম বেকার ওই গাড়ি নিয়ে গেলে গলিগালায় ফেঁসে যাব, তার থেকে ভালো নিজেদের মতো নিজেরা অটো নিয়ে ঘুরি, যেখানে ওনার দরকার প্রয়োজন মনে হবে সেখানে ডেকে নেওয়া যাবে, এইটুকু ব্যাপার আর কি। দেখা যাক, আমরা ওই পার্টটুকু করে ফিরে আসব, দুপুরের দিকে হয়তো উমেদ ভবন যাব, তারপরে আবার অন্যান্য জায়গাগুলি একটু রোদ পড়লে যাব, কারণ এখন এই 10টা 10:30টার পর থেকে গরমটাও প্রবল বেড়ে যায়। এখন বোধহয় বাইরে 34 ডিগ্রি মতো টেম্পারেচার, বেশিক্ষণ বাইরে থাকতেও ভালো লাগছে না। এই জায়গাগুলো খুব সুন্দর, এইখানে কালেকশন দেয়। আমরা এখানে নেমে গেলাম, অটো থেকে শুরু হলো এখানের সেই এস্থেটিক ব্লু লেন, ইনস্টাগ্রামেবল লেন। পিছনে মেহরানগড় ফোর্টের ভিউটা এখনো আছে, বেশিরভাগ বাড়ি নীল রঙে রাঙা। এইটুকুই, আলাদা করে বিরাট কিছু যে আমার টুরিস্ট অ্যাট্রাকশনস মনে হচ্ছে তা নয়। এবং খুব সুন্দর গ্রাফিটি করা কিছু কিছু দেয়ালে, খুব ভালো ছবি ওঠে আর কি এই জায়গাগুলিতে। এই হচ্ছে সেই ব্লু লেন্স অফ যোধপুর। এখানে এই যে গলিটায় অটোওয়ালা আমাদের নামালেন, এর আশপাশে 3-4টে গলিতে এরকম সুন্দর গ্রাফিটি করে ফটো পয়েন্ট আছে, আলাদা করে কিন্তু ঘুরে দেখবার কিছু নেই। আমার পিছনে যদি নোটিস করেন মেহরানগড় ফোর্টের ভিউটা এখানেও আছে। এই ওল্ড যোধপুর সিটির প্রায় সব জায়গা থেকেই কিন্তু মেহরানগড় ফোর্টটা দেখা যাচ্ছে। আমি আর তৃষা বেশ কিছুক্ষণ ফটো সেশন করলাম, গলি ধরে ধরে হাঁটলাম। তবে আমি আর তৃষা যেটা রিয়েলাইজ করতে পারছি সেটা হচ্ছে এই গলিগুলির মধ্যে কিন্তু আলাদা করে আর দেখবার কিছু নেই। এমন নয় যে এখানে দারুণ ক্যাফেটেরিয়া আছে বা কোথাও একটু বসলেন। সামনের দিকটা খুব নোংরা হয়ে আছে, প্রচুর গার্বেজ ডাম্প করা।
ওল্ড সিটির ভিড়ভাট্টাকে বিদায় জানিয়ে রওনা হলাম উমেদ ভবনের দিকে, যেখানে আমাদের ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমাদের কিষানজির সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা এবার গাড়ি নিয়ে উমেদ ভবনের দিকে যাচ্ছি। চিত্তার হিলসের ওপরে কিন্তু এই উমেদ ভবনের স্থাপনা করা হয়েছিল সেই সময় 1929 নাগাদ কাজ শুরু হয়। এখানের মহারাজা উমেদ সিং এর হাত ধরে এইখানের এই ভবনের সৃষ্টি। ডিটেলসটা আপনাদের নেমে বলছি, কিন্তু এখান থেকে মজা হচ্ছে যেহেতু আমরা একটা পাহাড়ের ওপর থেকে নিচে দেখব, তাই গোটা শহরের একটা খুব সুন্দর ভিউ পাবো। চলে এসছি একদম উমেদ ভবনের এন্ট্রেন্সের জায়গাটিতে। চিত্তার হিলসের ওপরে গড়া এই উমেদ ভবনে অনেক কিছু দেখবার আছে। একটি অংশ এখানের মিউজিয়াম, আর একটি তাজের হোটেল আর কি। তো এখান থেকে গোটা যোধপুর শহরের একটা দুর্দান্ত ভিউ আছে। 1920 সাল নাগাদ এই যোধপুর এরিয়ায় একটা ফ্যামিন এবং ড্রট দেখা যায়। তো সেই সময়ের এখানের যিনি রাজা ছিলেন উমেদ সিং বলে, তিনি মানুষকে হেল্প তো করেই ছিলেন ইন টার্মস অফ যেটা হয় আর কি, মানুষকে রিলিফ দেয়া। তার বাদে ওনার মাথায় আসে যে মানুষকে সাময়িক রিলিফ দিয়ে তো এই প্রবলেমের সলিউশন হবে না, মানুষের কাজ চাই, এমপ্লয়মেন্ট চাই। তো সেই সময় উনি এই প্যালেসটির নির্মাণ শুরু করেন আর কি, যাতে প্রত্যেকটি মানুষ কাজ পায় এবং সেখান থেকে তাদের রোজগার হয়। তো সেই জন্যই কিন্তু এই উমেদ ভবনের সৃষ্টি। এবার সময় এগোতে থাকে, 1971 সাল অবধি এটাই কিন্তু মানে এখানের যেটা রয়্যাল ফ্যামিলি যোধপুরের, তাদের বাস ছিল। তবে 71 সালে ভারত সরকার এই রাজারাজরাদের এই প্রথা সব ঘুচিয়ে দেয়। তো তারপর থেকে এটাকে মেনটেন করবার জন্য এখানে রয়্যাল ফ্যামিলিটাই ডিসাইড করে যে একটি অংশ এই উমেদ ভবনের সেটা তাজকে দিয়ে দেওয়া। তো তাজ একটা অংশ নিয়ে হোটেল করে। আমাদের ড্রাইভার বলছিলেন এখানে হয়তো প্রায়ের বুকিং এর একটি প্রয়োজন পড়ে আর কি। দেখা যাক, যদি আমাদেরও সুযোগ হয় একবার যাব। হোটেলটা বলে স্বাধীনতার আগে বানানো ভারতের অন্যতম শ্রেষ্ঠ হোটেলগুলির মধ্যে একটি আর কি। তো বিরাট একটা প্যালেস, 26 একরের টোটাল জায়গা নিয়ে বোধহয় এই প্যালেসটির নির্মাণ কাজ হয়েছিল। এখন একটা অংশকে মিউজিয়াম করেছে এবং এইখান থেকে ভিউ পয়েন্টও বটে গোটা শহরের। চলুন আপনাদের একটু ভিতরে নিয়ে যাই, ইতিহাস বলে আর বোর করব না। কি কি দেখবার আছে অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। বহু মানুষ কিন্তু এখানে অটো করেই আসছে। আমার ব্যক্তিগত স্তরে মনে হয় যোধপুরে যখন আসবেন আপনারা অটোয় ঘোরার চেষ্টা করবেন, তাহলে সুবিধে হয় অনেকটা। এখানের যা রাস্তাঘাট সেইখানে না মানে ওই আর কি, বড় গাড়ি নিয়ে ঘোরাটা একটু পেইনফুল। এই ক্যাম্পাসটা এসে মূলত যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা। এত সুন্দর করে সাজানো আর এত বড় এরিয়া নিয়ে এত পরিষ্কার, এটা বেশ নজর কাড়বে। ঠিকই, ভেতরে গিয়ে দেখি কিরকম। আর তৃষা যেরকম বলছে, দেখুন মানে রাজারাজরাদের বাস ছিল সেটা বোঝাই যাচ্ছে 1971 সাল অবধি। ইলাবোরেট প্যালেসটা, মানে মেহরানগড় ফোর্টেরও এখন তৃষা যে অবস্থা, মানে ওটা অনেক পুরনো, যদিও খুব সাধারণ কারণেই সেটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তার থেকে এখানের পরিস্থিতি আমার অনেক বেটার লাগছে। এখানেও স্যান্ডস্টোনের কাজ আপনাদের বারবার চোখে পড়বে এবং ভিতরে মার্বেল এবং বার্মিস কাঠ দিয়ে প্রচুর আসবাবপত্র এখানে তৈরি করা আছে। সোনার কেল্লা যেদিন দেখতে গেছিলাম, আমাদের যিনি গাইড ছিলেন তিনি বারবার যে জিনিসটার উপর ফোকাস করছিলেন সেটা হচ্ছে এখানে যে এই প্যালেসগুলো সৃষ্টি হয়েছে স্টোন একে অপরের সঙ্গে লাগিয়ে, সেগুলো কিন্তু সবটাই ইন্টারলকিং মেকানিজমে। গোটা প্যালেসটার প্রতিকৃতি এখানে খুব সুন্দরভাবে করা আছে। দেখুন মানে এতটা জায়গা জুড়ে, এই যে বলছিলাম 26 একর জমির ওপর গড়ে উঠেছে এই প্যালেসটা, তার কোথায় কি অংশ আছে সেটা বেশ মিনিয়েচার ফর্মে এখানে খুব সুন্দরভাবে বোঝানো।
যোধপুরের একটি লোকাল ইটারিতে লাঞ্চ করে নিয়ে সেদিন আমি আর তৃষা যোধপুরের বিখ্যাত মিষ্টি খুঁজতে বেরোলাম যোধপুরের রাস্তাঘাটে। মিষ্টির দোকান একটা পেলাম, বাইরে ভর্তি নামকিন বিক্রি হচ্ছে ওনাদের দিওয়ালির পারপাসে। দেখুন কত রকম। কালকে আমরা একটা লোকাল দোকান থেকে অলরেডি আমাদের জন্য কিনেছি কিছু কিছু জিনিস, আর মিষ্টিও প্রচুর আছে। এই দেখুন যোধপুরের মিষ্টি নানা রকম। এটা হচ্ছে ওনাদের বিখ্যাত ঘেবার। খাওয়া দাওয়া শেষ করে রওনা হচ্ছি আবার কিছু নতুন পয়েন্টস দেখতে। সকাল থেকে ব্লু লেন, উমেদ ভবন এগুলো ঘোরা হলো। আমাদের ইচ্ছে আছে হচ্ছে মেহরানগড় ফোর্ট আর জাসওয়ান্থারাটা এমন সময় যাব যখন সানসেট কাছাকাছি হবে। এখন ঘড়িতে বাজে 2:30। আমরা স্পাইস রুট রেস্টুরেন্টটিতে খাওয়া দাওয়া করলাম, তবে আমাদের বিরাট একটা কিছু ভালো লাগেনি। ইন্ডিকে এত ভালো খাবার খেয়েছি কালকে, তার কাছে এটা ভীষণই অর্ডিনারি লেগেছে। এসে পৌঁছলাম জাসওয়ান্থারায়। আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, এটাকে রাজারাজরাদের শ্মশান ঘাট হিসেবে ব্যবহার করা হয়। 1899 সাল নাগাদ মহারাজ সরদার সিং তার বাবার উদ্দেশ্যে এই জিনিসটি নির্মাণ করে। ওনার বাবা ছিলেন সরদার যশবন্ত সিং, যার নামে এই জাসওয়ান্থারা। দেখি এখানে একটা টিকিট কাটতে হবে। আর এখানে একটা খুব সুন্দর লেকও আছে, জানেন তো, এই প্রেমাইসটার একদম পাশেই। এখান থেকে মেহরানগড় ফোর্টেরও একটা পার্শিয়াল ভিউ দেখা যায়। মেহরানগড় ফোর্টের কমপ্লেক্সটা এর পাশেই, মানে ওই জন্য আমরা দিনের শেষে একসাথে দুটোকে করছি। একটা এলে আর একটা খুব সহজে দেখে নেওয়া যায়। দেখি প্রবেশ মূল্য কত করে রাখা হয়েছে। এই জাসওয়ান্থারাকে যোধপুরের তাজমহল বলা হয়, কারণ এখানেও এই হোয়াইট মার্বেলের কাজ দুর্দান্ত। ঘড়িতে বাজে দুপুর 3:30। আজকে সানসেট হবে 6:05। আমরা ততক্ষণ হয়তো আর ফোর্টে থাকবো না। সানসেটটা আমাদের হোটেলের ব্যালকনি এবং ওই 5th ফ্লোরের রেস্টুরেন্ট থেকে দারুণ দেখা যায়। আপাতত ঘুরে দেখা। আমরা এসে পৌঁছলাম মেহরানগড় ফোর্টে। পিছন থেকে এন্ট্রেন্স, গাড়ি এখানে ছেড়ে দিল, সামনের গেট দিয়ে আমাদের ঢুকে যেতে হবে। চলুন ফোর্টের বিভিন্ন অংশ ঘুরে দেখতে থাকি এবং ফোর্টের ইতিহাসের সম্পর্কে আমার যতটা ধারণা আছে আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। ফোর্টে ঢোকার মুখে একটা এন্ট্রি হয়। এখানে সবকটা জায়গাতেই দেখছি একই রকম সিস্টেম। কোনো রকম সেলফি স্টিক, কোনো রকম পান গুটখা এইসব জাতীয় জিনিস অ্যালাউড নয়, কোনো শার্প অবজেক্ট অ্যালাউড নয়। তো এগুলো মাথায় রাখবেন। এখানে ভারতীয়দের জন্য এখন এন্ট্রি টিকিট রেখেছে 200 টাকা করে পার অ্যাডাল্ট, আর
আমরা একটা এলিভেটর অ্যাক্সেসের জন্য আলাদা করে 50 টাকা প্রতিজন দিলাম, তাই টোটাল 500 টাকা লাগলো এন্ট্রেন্স ফিস হিসেবে। এরপর যদি আপনারা গাইড নেন, এখানে একটা মানে কোটের ট্যারিফ আছে 400 টাকার, মানে গাইড সেই টাকায় আপনাকে ঘোরাবে। বাইরেও প্রচুর গাইড বসে আছে, যারা দেখলেই বলছে যে আপনি চলে আসুন, ঘুরিয়ে দেবো, এইরকম ব্যাপার আর কি। তো মোটামুটি ধরে রাখুন একটা পরিবার পিছু 1200-1500 টাকা খরচ আছে যদি গাইডের ট্যুর করেন আর কি। লিফট করে আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে একেবারেই, এবং এখানে আপনাদের যে মেইন ভিউ পয়েন্ট আর কি সেটার অ্যাক্সেস হয়ে যাচ্ছে। এটা তাদেরই খুব কার্যকরী যারা কোনো বয়স্ক মানুষের সঙ্গে আসবেন, যাদের এতটা সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা সম্ভব হবে না হয়তো। এই রকম এখানে কিছুটা বসবারও জায়গা রেখেছেন ওনারা ছাওয়ার মধ্যে। আর কি ভিউ আছে, কি আছে আপনাদের একটু দেখাই। এখানে প্রচুর হিলক্স আছে কিন্তু এই যোধপুর শহরটাকে ঘিরে। কালকেই নেটে পড়ছিলাম, হিলকগুলোর হাইটও বেশ ভালো। সেই হিলকগুলির ভিউ তো আছে নিচে, ওই পার্কিংয়ের ওখানেই আমরা ছিলাম। এখানে প্রচুর ক্যাননস রাখা আছে। আর দেখুন একটু যদি এগিয়ে যাই, ওই দিক থেকে কিন্তু শহরের খুব সুন্দর একটা ভিউ পাবেন। চলুন এই সুন্দর ভিউটি দেখতে দেখতে আপনাদের মেহরানগড় ফোর্টের ব্যাপারে কয়েকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিই, যা আপনাদেরও ইন্টারেস্টিং লাগবে নিশ্চয়ই শুনে। মেহরানগড় ফোর্টের এই যে নামটা, প্রথমেই সেই বিষয়ে কথা বলা যাক। মেহরানগড়ের এই শব্দটি সম্ভবত অরিজিন করেছে মিহির শব্দটি থেকে, যার মানে সূর্য। এবং রাঠোর ক্ল্যান ক্লেম করে যে ওনারা ডিসেন্ডেন্ট অফ দি সান গড আর কি, সূর্যের দেবতার ডিসেন্ডেন্ট হিসেবে নিজেদের ভাবেন। এবং গড় কথাটা মানে ফোর্ট। এই যে মেহরানগড় ফোর্ট, তা সৃষ্টি করেন রাও যোধা, 15th রুলার অফ দি মারওয়ার ডাইনেস্টি, এবং এটার কনস্ট্রাকশন করা হয় 1459 সালে। এটি কেন কনস্ট্রাক্ট করা হয় নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে। এই জায়গাটিকে ওনাদের নতুন ক্যাপিটাল হিসেবে কনস্ট্রাকশন করা হয়। ওনাদের পুরনো যে ক্যাপিটাল ছিল সেটা ছিল মান্ডোরে, এবং সেখান থেকে একটা সিকিউরড এবং স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড জায়গায় ওনারা ক্যাপিটালটাকে শিফট করতে চেয়েছিলেন, এবং তখনই কিন্তু এই জায়গাটিতে ওনারা এই ফোর্টটার নির্মাণ কাজ শুরু করেন। মেহরানগড় ফোর্টটি 410 ফিট উঁচু, জানেন। এবং এখানের যে এনক্লোজার ওয়াল, সেগুলো এক একটা জায়গায় 36 মিটার অবধি হাই। টোটাল ফোর্টটিতে 7টি গেট আছে। আমরা ওঠার সময় লিফটে উঠলেও কিন্তু ফেরার সময়টা পায়ে হেঁটে নামি, এবং আমার মনে হয় সেটাই লজিক্যাল হবে। খুব সুন্দর দেখতে দেখতে যেতে পারবেন। ভিতরে বেশ দোকানপালাও বসে, একটা ছোট মার্কেট প্লেসও আছে। এই যে ফোর্টটির কনস্ট্রাকশন হয়েছিল, তার মধ্যে যে বিভিন্ন অংশ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলি হচ্ছে মতিমহল, ফুলমহল, শীষমহল, জিনানা ডেউরি, যেটাকে মহিলাদের কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হতো। মেহরানগড় ফোর্ট কিন্তু বহু ইতিহাসের সাক্ষী, বহু যুদ্ধের সাক্ষী। মুঘল এরার সময় এই যে ফোর্ট, সেটা অল্টারনেটলি রাঠোর ক্ল্যান এবং মুঘলরা বারবারে কন্ট্রোল করে থাকে বিভিন্ন যুদ্ধের ফলাফলের ওপর। মারাঠারাও কিন্তু এখানে ইনভেশন চেষ্টা করেন 18th সেঞ্চুরিতে। যোধপুরে এত কিছু দেখবার আছে, তা সত্যিই বোধহয় একটা 30 মিনিটের ভিডিওতে সাম আপ করা ভীষণ কঠিন। আমরা সেদিন দিনের শেষটা করি অপূর্ব দিওয়ালি লাইটস দেখতে দেখতে, যা দারুণভাবে দৃশ্যমান ছিল আমাদের রুমের উইন্ডো থেকেই। আশা করি আমার সঙ্গে যোধপুর ভ্রমণ করে আপনারা এনজয় করলেন এবং নতুন কিছু তথ্য আপনাদের সামনে রাখতে পারলাম।
যদি ভিডিওটির কোনো অংশ দেখে আপনারা এনজয় করে থাকেন তাহলে সবসময় যেরকম বলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনারা যখন ভিডিওটি দেখছেন চ্যানেলের অন্যান্য ডিটেলসের পাশে কিন্তু একটা জয়েন বাটন আছে, যাদের পক্ষে সম্ভব অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন একটি ছোট্ট সাবস্ক্রিপশন নিয়ে, যা এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।